আচ্ছা শুরু করি তাহলে, কোনো সমস্যা নেই। আচ্ছা কি পড়বো আজকে? সম্ভবত এইটা ইতিহাসের শেষ ক্লাস হতে চলেছে, খুব চেষ্টা করব শেষ করার। যদি কোনো কারণবশত কিছুটা বাদ যাও সেটা পরের ক্লাসে আলোচনা করবো, পলিটির মধ্যে ঢুকিয়ে দেবো। এবার একবার শুরু থেকে একবার দেখি, একদম গোড়া থেকে, ঠিক আছে? পুরোটা যাতে একদম কনক্লুশনে চলে আসে। প্রথমে কি পেলাম শাইনি বল, প্রথমে কি পেলাম একদম শুরুতে? স্টোন এজ, ঠিক আছে। তারপর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে। তারপরে কি বৈদিক সিভিলাইজেশন, মহেঞ্জোদারো ছেড়ে গেছি, মহেঞ্জোদারো এখানেই কমপ্লিট। তারপর ষোড়শ মহাজনপদ, তারপর আসলো মগধ, তারপর আসলো চারটে বংশ টংশ সব হয়ে গেল, তাই তো? তারপরে কি আসলো? মগধের পরে কি আসলো? গুপ্ত টুপ্ত সব কমপ্লিট হয়ে গেল, মধ্যযুগ শুরু হলো, মুসলিম আক্রমণ, তাই তো? তাহলে হচ্ছে মিডিয়েভাল হিস্ট্রি, হ্যাঁ মধ্যযুগের ইতিহাস একদম মুঘল অব্দি টেনে দিলাম পরপর, দেখ তো শালা বলে নিলাম একবার, ঠিক আছে। তারপর মুঘলরা আসলো, মুঘলরা আসার পরে মুঘলরা দীর্ঘদিন শাসন চালালো, ঠিক আছে। তারপর আসলো ইংরেজরা, ইংরেজরা ভারতে দীর্ঘদিন শাসন করলো। আগের দিন অবধি ক্লাসে দেখলাম, লাস্ট অবধি যদি দেখি, যে প্রথমে হচ্ছে গভর্নর বেঙ্গল, বাংলার গভর্নর হলো, পদটাকে একটু ইনক্রিজ করে দিয়ে বললো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাই তো? ঠিক বললাম? এই পদটাকে আটটু বাড়িয়ে দিয়ে বললো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। 1858 1757 মহাবিদ্রোহ দেখলাম, কি কি কারণে হলো, কেন হলো, এনফিল্ড রাইফেল সব কিছু আলোচনা করেছি, কোথায় কি হয়েছে, মঙ্গল পাণ্ডের প্রথম শহীদ, ঠিক আছে, 34 নম্বর সেনা ছাউনি, ব্যারাকপুর, সব আলোচনা হয়ে গেছে, কিচ্ছু বাদ নেই। তারপরে কি দেখা গেল, যে বলছে এই মহারানী বলছে ঘোষণাপত্র প্রকাশ করলো, তারপরে লর্ড ক্যানিং শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, তারপর ওই আবার প্রথম ভাইসরয় হয়ে গেল অফ ইন্ডিয়া। এবার আগের দিন অবধি দেখলাম যে ভাইসরয়দের কার্যকালগুলো সব ভাইসরয়দের একদম 1947 অবধি দেখে নিলাম ভাইসরয়। এইবার আমাকে বল, মাঝখানে কি কোথাও এমন পরিস্থিতি এসছে যে বাঙালিরা জেগে উঠছে, ভারতীয়রা জেগে উঠছে, যেটাকে আমি বলেছিলাম রেনেসাস বা বাংলার নবজাগরণ, যার প্রাণপুরুষ আমি বলেছিলাম RMR রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর হচ্ছে ডিঙ্ক ওয়াটার বেথুন, তারপর হচ্ছে ইয়ং বেঙ্গল স্টার, নাম কি ইয়ং বেঙ্গল গোষ্ঠীর যে নেতা ছিল ডিরোজিও, হ্যাঁ ডিরোজিও। এই এদের তত্ত্বাবধানে বা এদের পরিচালনায় সমাজে বিভিন্ন রকম চেঞ্জেস আসতে শুরু করলো সোশ্যালি, ঠিক আছে। এইবার তারপরে বিভিন্ন বিদ্রোহ দেখলাম, কোল বিদ্রোহ, পাইক বিদ্রোহ, স্বর্ণেশপুকুর বিদ্রোহ, নীল বিদ্রোহ। ব্রিটিশদের বিরুদ্ধে একটা আওয়াজ উঠলো যে না, ব্রিটিশদের আইন এবার আর চলছে না। এইবার বুঝলাম, হ্যাঁ পুরোটা। আজকের আলোচ্য বিষয় INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এই ভারতীয় জাতীয় কংগ্রেস গঠনের পরের থেকেই মোটামুটির মধ্যে ব্রিটিশদের যে শাসন তার দিন গোনা শুরু হয়ে গেছিলো, যে আর বেশি দিনের নেই। এইবার শুরু থেকে একদম শুরু করি, ঠিক আছে? তাহলে আজকের লেকচার কি? INC, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ঠিক আছে। হ্যাঁ, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গঠন হওয়ার আগে কি কোনো ভারতীয় রাজনৈতিক সংগঠন ছিল কি ছিল না? ছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভা, বামপন্থী অনেক পরে এসছে, 1920 সালে এসছে বামপন্থা ভারতে, তাও ভারতে আসেনি, ভারতে এসছে 1925-এ। 1920 সালে রাশিয়ার তাশখন্দে মানবেন্দ্রনাথ রায়, যার ছদ্মনাম খুব সম্ভব ছিল মিস্টার স্ট্যালিন ছদ্মনাম ছিল, আর মানবেন্দ্রনাথ রায়টাও ছদ্মনামে ছিল, আসল নাম ছিল সম্ভবত নরেন্দ্রনাথ ভট্টাচার্য, ঠিক আছে। উনি রাশিয়ায় গিয়ে রাশিয়ার তাশখন্দে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করলো। কত ছিল? 1920 সালে। 1925 সালে উনি আসলো ভারতে,
ভারতের কানপুরে সিঙ্গারা ভেলু চেট্টিয়ার ইত্যাদি আরও অনেকজন লোকের সহায়তায় ভারতে আবার কমিউনিস্ট পার্টি গঠিত হলো। সেটা হচ্ছে পরে আলোচ্য বিষয়, এটুকু জাস্ট জেনে রাখো ব্যাস। এসব আলোচনা হবে কি হবে না বলতে পারছি না। আচ্ছা, এই ভারতীয় ন্যাশনাল কংগ্রেস গঠিত হওয়ার আগে, ঠিক আছে, অভিনব ভারত যার প্রতিষ্ঠাতা ছিল বিডি সাভারকার, তারপর হচ্ছে বঙ্গভাষা প্রকাশিকা সভা, ঠিক আছে, অনুশীলন সমিতি ইত্যাদি অনেক ধরনের বিপ্লবী রাজনৈতিক সমিতি গড়ে উঠেছিল। কী বললাম বোঝা গেল? এদের দাবি একটাই ছিল যে ব্রিটিশ খেতাতে হবে। এরা ছিল এক্সট্রিমিস্ট ধরনের, মানে মারবো লড়বো করবো রে এরম ব্যাপার একটা, ওই যে করবো লড়বো জিতবো এরম ব্যাপার আর কি ছিল, KKR স্লোগানের মতো। তো কিন্তু এরা না একটা ছোট্ট সংকীর্ণ এরিয়াতে রয়ে গেছিল, যে বড় আকার ধারণ সর্বভারতীয় যেটা রূপ পাওয়া সেটা এরা পেতে পারেনি। সর্বভারতীয় রূপ কে পেয়েছিল? ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, শুরু করি একদম 1885 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ডিসেম্বর মাসে, কোন মাসে? ডিসেম্বর মাসে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজ, বোম্বাইয়ের কোথায়? গোকুলদাস তেজপাল কলেজ, তাহলে গোকুলদাস তেজপাল কলেজ GTC, তোরা পুরোটাই লিখবি। গোকুলদাস তেজপাল কলেজে পাল সংস্কৃত কলেজ ছিল, এটা একটা কি কলেজ? সংস্কৃত কলেজ, সংস্কৃত কলেজ ছিল, ঠিক আছে। আচ্ছা, 72 জন লোক মিলে, 72 জন ডেলিগেটস মিলে, মানে নেতৃত্বস্থানীয় 72 জন লোক মিলে প্রতিষ্ঠা করলো একটা দল বা একটা সংগঠনের, তার নাম দেওয়া হলো ভারতীয় জাতীয় কংগ্রেস, ঠিক আছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এটাই সংস্কৃত কলেজ ছিল। গোকুলদাস তেজপাল কলেজ কোথায় আছে? বোম্বাই আছে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1885 সালে। কোন মাসে প্রতিষ্ঠিত হয়েছে? ডিসেম্বর মাসে। 72 জন সদস্য মিলে, 72 জন উচ্চস্থানীয় লোক মিলে প্রতিষ্ঠা করেছেন। মানে প্রথম যে 1885 খ্রিস্টাব্দে যে সভাটা হলো কংগ্রেসের, সেটায় 72 জন লোক উপস্থিত ছিল। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবং PYQ কোশ্চেন। এবার প্রতিষ্ঠাটা কে করলো? প্রতিষ্ঠা কে করলো? এর প্রতিষ্ঠাতা হচ্ছে A.O. হিউম, অ্যালন অক্টেভিয়ান হিউম, অ্যালন অক্টেভিয়ান হিউম, ঠিক আছে। হ্যাঁ, কংগ্রেসের প্রতিষ্ঠাতা অ্যালন অক্টেভিয়ান হিউম বা A.O. হিউম, ঠিক আছে। এবার এনার সম্পর্কে দুটো জিনিস জানতে হবে। এনাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। আচ্ছা স্যার, অর্নিথোলজি মানে কি? অর্নিথোলজি মানে হচ্ছে পক্ষীবিদ্যা। তাহলে একবার শুরু থেকে শুরু করি। কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হলো? কোন মাসে? কোন জায়গায়? কোন কলেজে? কতজন লোক উপস্থিত ছিল? প্রতিষ্ঠাতাকে অ্যালন অক্টেভিয়ান হিউম। এনাকে কি বলা হয়? ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি। তাহলে এখন যদি প্রশ্ন করে যে ফাদার অফ ইন্ডিয়ান অর্নিথোলজি কে? অ্যালান অক্টেভিয়ান হিউম। কোনো সমস্যা নেই। এই সময়কার যে 1858 ভাইসরয়, হ্যাঁ, এই সময়কার ভাইসরয় কে ছিল? এই সময়কার ভাইসরয়টা কে ছিল? এটা তো একটা কোয়েশ্চেন আসতে পারে যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতীয় ভাইসরয় কে ছিল? লর্ড ডাফরিন। এফডি লিখে না, তারপর বলছি। আচ্ছা, বোঝা গেল। এইবার ব্রিটিশরা কি চাইবে? সবসময় ভারত শাসন করতে, সারা জীবন ভারতের থেকে লাভ উঠাতে। এবার ব্রিটিশদের চোখের সামনে ভারতীয় কংগ্রেসের মতো এত বড় একটা সংগঠন গড়ে উঠছে আস্তে আস্তে, ওরা কি এটা মেনে নেবে?
কিন্তু প্রতিষ্ঠা তো হলো, শুরুতেই তো ব্যান করে দেওয়া দরকার ছিল, ঠিক কি না উদয়? এটাই তো দেখা গেল একটা দল তৈরি করছে তোকে মারার, তুই কি প্রথমেই তো দলটাকে শেষ করে দিবি? দিবি কি দিবি না? তাহলে ব্রিটিশদের হাতে ধরে কেন এই প্রতিষ্ঠাতা হলো? প্রশ্ন আসছে কি আসছে না? এইখানে উঠে আসছে একটা থিওরি, বুঝলাম? হ্যাঁ, এখানে উঠে আসছে একটা থিওরি। থিওরিটা হচ্ছে সেফটি ভালভ থিওরি। সেফটি ভালভ থিওরি, এই সেফটি ভালভ থিওরিতে কি বলছে যে কংগ্রেস গঠিত হয়েছিল ব্রিটিশদের স্বার্থেই, মানে ব্রিটিশদের ফেভারেই কংগ্রেস গঠিত হয়েছিল। কেন? যে আমরা দেখতে পেলাম কি যে কংগ্রেস গঠিত হওয়ার আগে বিভিন্ন ধরনের আপরাইজিং হলো, রিভল্ট হলো, তাই তো, মুভমেন্ট হলো, আন্দোলন হলো না? এইবার আগামী দিনে যখন এই ধরনের কোনো কিছু হবে, মানুষ যখন খেপে যাবে, তখন মানুষের কাছে নিজস্ব একটা দল থাকবে। কোন দল থাকবে? কংগ্রেস। কিন্তু ওটা আসলে কাজ করবে কাদের হয়ে? ইংরেজদের হয়ে। এই স্বার্থ নিয়ে ইংরেজরা তৈরি করলো কংগ্রেস। কিন্তু এইটাই কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না, খেলা তো ভাই উল্টে গেল, এ তো পুরো ব্রিটিশ বিরোধী হয়ে গেল। এই যে তত্ত্বটা যে সেফটি হিসেবে কাজ করবে, একটা সেফটি ভালভ, যেমন প্রেশার কুকার একটা ভালভ থাকে না, সেফটি ভালভ, অতিরিক্ত প্রেশার হয়ে গেলে সিটিটা উঠে যায়, প্রেশারটা বেরিয়ে যায়, ওরকম দেখা গেলো ভারতের প্রচণ্ড এই প্রেশার তৈরি হয়ে গেল, মানে প্রেশার কুকারটাকে ইন্ডিয়া হিসেবে ধর প্রেশার কুকার কীভাবে আসে, এই যে প্রেশার কুকার, এটা সেফটি ভালভ বলো? হকিন্সের প্রেশার কুকার, ঠিক আছে? দেখা গেল এটা ভারত, ইন্ডিয়া, এই ইন্ডিয়া খুব প্রেশার তৈরি হলো মানুষের মধ্যে ব্রিটিশদের বিরুদ্ধে। এবার এইটা কি, এইটা কংগ্রেস, এই কংগ্রেস কি করবে, সেই প্রেশারটা রিলিজ করে দেবে যাতে গ্যাঞ্জামটা না বাঁধে। বোঝা গেছে? ক্লিয়ার? এই থিওরিটা কে দিল? যে কংগ্রেস যে একটা সেফটি ভালভ থিওরির উপর ডিপেন্ড করে গঠিত হয়েছিল, সেটা কে দিয়েছিল থিওরিটা? এইটা দিয়েছিল হচ্ছে কি লালা লাজপত রায়। কে দিল? লালা লাজপত। হয়ে গেল? চলো এইবার তাহলে লালা লাজপত রায় যখন আসলো, তাহলে লালা লাজপত রায় সম্পর্কে কিছু একটু দেখে নি, ঠিক আছে? লালা লাজপত রায়, এনার একটা উপাধি ছিল, এনার উপাধি কি? পাঞ্জাব কেসরি। পাঞ্জাব কেসরি তাহলে কার উপাধি? লালা লাজপত রায়। আচ্ছা, এবার 1927 গঠিত হলো সাইমন কমিশন। আমি তো কথা বলছিলাম 1885, হঠাৎ 1927 চলে আসলো কোত্থেকে? আমি এখন কথা বলছি লালা লাজপত রায়কে নিয়ে, ঠিক আছে? 1927 হলো গিয়ে গঠন হলো হচ্ছে সাইমন কমিশন বা শ্বেতাঙ্গ কমিশন। 28 ওটা ভারতে আসলো। এই সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সময় লাঠির আঘাতে, ঠিক আছে, বা পুলিশি অত্যাচারের কারণে এনার মৃত্যু হয়, ঠিক আছে? তাহলে কিভাবে লিখতে পারি যে সাইমন বিরোধী আন্দোলনে মৃত্যু, সাইমন বিরোধী আন্দোলনে মৃত্যু। এবার কোশ্চেন দিতেই পারে যে নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব সাইমন বিরোধী আন্দোলনের সময় মারা যান? উত্তর কি হবে? লালা লাজপত রায়। উনি কোন স্লোগান দিয়েছিল? অবশ্যই সাইমন গো ব্যাক। তাহলে সাইমন গো ব্যাক স্লোগানটা কে দিল? লালা লাজপত রায়। আচ্ছা, আর্য সমাজ মনে আছে? আগের দিন পড়ালাম যে আর্য সমাজ, স্বামী দয়ানন্দ সরস্বতী, যার আসল নাম ছিল মূল শঙ্কর তেওয়ারি, ঠিক আছে?
যিনি শুদ্ধি আন্দোলন চালিয়েছিল, যারা ট্রান্সলেটেড মানে হিন্দু থেকে পরিবর্তিত হয়ে গেছিলো মুসলিম এবং অন্যান্য ধর্ম, তাদের আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জন্য শুদ্ধি আন্দোলন চালিয়েছিল। ওই আর্য সমাজের, কি বললাম, আর্য সভা আর্য সমাজের, ঠিক আছে, যে মুখপত্র ছিল, ওদের যে পত্রিকা ছিল, তার নাম ছিল আর্য গ্যাজেট। কি? আর্য গ্যাজেট। এই আর্য গ্যাজেটের সম্পাদক কে ছিল? সম্পাদক লালা লাজপত রায়। হ্যাঁ, এটা একটা পত্রিকা, আর্য গ্যাজেট পত্রিকা। কোন সমিতির পত্রিকা? আর্য সমাজ না, আর্য সমাজ তো, হ্যাঁ আর্য সমাজ। ওনার একটা বিখ্যাত বই আছে, বিখ্যাত বই, মানে কোশ্চেনে বহুবার রিপিট করেছে এই কোশ্চেনটা, যে এই বইটা কার লেখা? ও বাবা, আমি যা করাচ্ছি একটাও পিওয়াইকিউর বাইরে হলে পরে আমাকে বলিস। হ্যাঁ, পিওয়াইকিউ বাইরে আছে, কিন্তু কোনো একটা পিওয়াইকিউ বাদ যাবে না অন্তত, আশা করছি। আচ্ছা, তার কারণ যখন আমি নোটস বানাতে বসি, তখন একদিকে আমার থিওরির বই খোলা থাকে, একদিকে আমার নিজস্ব নোটস খোলা থাকে, আর একদিকে পিওয়াইকিউর বই খোলা থাকে। যখন যে টপিক, আচ্ছা এই কোশ্চেন কাভার হচ্ছে, তো কোনটা বাদ যাচ্ছে সেইটা থেকে আমার টপিক তুলে লেখে নাও, অসুবিধা নেই, এইভাবে নোটসগুলো তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, সুতরাং বাদ যাওয়ার কোনো চান্স নেই। আর্য গ্যাজেট হয়ে গেল। আচ্ছা, ওনার একটা বিখ্যাত বই আছে, ওই বইটা পরীক্ষায় এসছে এবং আশা করি সায়নী, তারপর হচ্ছে বিষ্ণু, এরা পড়েছে। বইটার নাম হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। তাহলে মনে রাখবো কিভাবে? যখন তুই আনহ্যাপি হবি, ঠিক আছে, আনহ্যাপি হবি, মনে একটু দুঃখ, তখন কি করবি? লা 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 লা, গানই তো করবো লা 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 করে। যখন লা 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 চলে আসলো, তাহলে লালা লাজপত রায় আসবে না কেন? ঠিক আছে, চলো। আচ্ছা, আর্য গ্যাজেট, বেঙ্গল গ্যাজেট না, বেঙ্গল গ্যাজেট তো জেমস অগাস্ট হিকির বেঙ্গল গ্যাজেট। আর্য গ্যাজেট হচ্ছে একটা পত্রিকা, কোন ওই যে আর্য সমাজের মুখপত্র ছিল, এর সম্পাদক ছিল লালা লাজপত রায়। সম্পাদক, সম্পাকে দিত, কি দিত আমি আর বলবো না। তোরা উল্টো পাল্টা কথা বলাস কেন আমাকে দিয়ে? হ্যাঁ, পত্রিকা দিত, ডোন্ট মাইন্ড, কি বলছিস? আচ্ছা, মুসলাম। হ্যাঁ, এইবার আচ্ছা, লর্ড ডাফরিন, লর্ড ডাফরিন এই কংগ্রেসকে একটা স্পেশাল জিনিস বলেছিল, ঠিক আছে, মানে একটা স্পেশাল ক্যাটাগরিতে বলেছিল যে এই নিয়ে এইটা হচ্ছে এইটা একটা। সে কি বলেছিল? ফ্যাক্টরি অফ স্যাডিশন। ফ্যাক্টরি, বাংলায় লিখে দেবো, ফ্যাক্টরি অফ স্যাডিশন। মানে কি? রাজদ্রোহের কারখানা। ডাফরিন বলেছিল। কংগ্রেসকে। রাজদ্রোহের কারখানা। একটা জিনিস এক সেকেন্ড একটু দেখিনি, খালি আনরেস গুলো চালিয়ে। আচ্ছা, যাই হোক, হলো এইবার এই কংগ্রেস, এই শোনো সবাই, প্রত্যেকে লেখা পরে লিখে নিতে পারবি, চাপ নেই, কথাগুলো শোন। এই কংগ্রেস প্রত্যেক বছর ডিসেম্বর মাসে একটা করে তাদের বাৎসরিক সভা করত, ওকে, বাৎসরিক মিটিং করত। এইবার জন্মলগ্ন মানে 1885 থেকে শুরু করে, 1885 মানে প্রথম, ঠিক 1947 অব্দি, মানে একদম 46 অব্দি আমি যদি ধরি, প্রত্যেক বছর মোটামুটির মধ্যে সভা হয়েছে। কিছু বছর গ্যাপ ছিল, আর কয়েক বছর আবার ডবলও হয়েছে, কিছু কিছু স্পেশাল কারণে দেখব। এবার এই সেশনগুলো ইম্পর্টেন্ট, কিছু কিছু ইম্পর্টেন্ট, সব কটা মনে রাখতে হবে না। কোন সেশনে কে প্রধানমন্ত্রী মানে সভাপতি হয়েছিল, এগুলো একটু দেখে রাখতে হবে। তাহলে আসি, চলো, এই আস্তে আস্তে অনেক কিছু আসা হয়ে যাবে।
অধিবেশন, কংগ্রেসের অধিবেশন, কংগ্রেস অধিবেশন। এই ঘুম পাচ্ছে কারো? কার ঘুম পাচ্ছে? সিরিয়াস ঘুম পাচ্ছে? তাহলে একটা বালিশ দিয়ে ঘুমা। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলতো, কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল? প্রথম চারটে একদম পরপর দেখবো, তারপরে কবে কোনটা হয়েছে অত দেখে নিলাম, ডেট সাল সব দেখে নেবো। প্রথম অধিবেশন কবে হয়েছে? 1885। কোথায় হয়েছে? 1885-তে। এর সভাপতি কে ছিল? সভা হলে সভাপতি থাকবেই। সভাপতি কে ছিল? ডাব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। ডাব্লিউ.সি. ব্যানার্জি। কোথায় হয়েছিল? কোথায়? অসুবিধা নেই, মাইকে সব ইয়ে হয়ে যাবে। কোথায় হয়েছিল? বোম্বাইতে হয়েছিল। বোম্বাইতে হয়েছিল। কোন কলেজে বলতো একবার রিভিশন করে নি? গোকুলদাস তেজপাল কলেজ। কতজন লোক ছিল টোটাল? লাইক দিলাম। আচ্ছা তাহলে এবার যদি বলে কংগ্রেসের প্রথম সভাপতি কে, তাহলে কি হবে উত্তর? লাইক দিলাম, আর ভুল হবে না। হবে ভুল? আরে সোনামণি, ডোন্ট টেক চাপ, আই এম এট হেয়ার। লাইক একদম পুরো এই যে কি জানো বলে, আরে ওই পরোটা ফোনপে পরোটা, বিশ্ববিখ্যাত ফোনপে পরোটা। আচ্ছা আচ্ছা 1886 কি বললাম? দ্বিতীয় অধিবেশন। গুড, লাইক দিলাম। এর সভাপতি কে ছিল? দাদাভাই নৌরোজি। পরের বছর হলে নিশ্চয়ই পরের বছরই হবে। আচ্ছা কোথায় হয়েছিল এটা? কোথায়? কলকাতা। ও অত ক্যালকাটা লিখে লাভ নেই, কলকাতা লিখে নে। দ্বিতীয় অধিবেশন কোথায় হলো তাহলে? কলকাতা। একটা লিঙ্ক করিয়ে দিচ্ছি পরে দ্বারা। আচ্ছা দাদাভাই নৌরোজি দিয়ে কয়েকটা কোশ্চেন দেখে নি তাহলে। দেখবো না দেখি, চারটে পরপর অধিবেশন চলবে। দাদাভাই নৌরোজি দিয়ে কটা কোশ্চেন করে নি, তাহলে যখন রিভিশন করবি সব চট করে হয়ে যাবে। এই দাদাভাই নৌরোজিকে কি বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, ভারতের বৃদ্ধ মানব। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আয়রন ম্যান কাকে বলা হয়? ভারতের আয়রন ম্যান? লাইক দিলাম, ঠিক বলেছো, সর্দার বল্লভভাই প্যাটেল। বা ভারতের বৃদ্ধ মানব। লিখে নাও, এটা লিখে নাও, ঠিক আছে? কি আছে আর? আচ্ছা ইনি কোন কমিউনিটির ছিল? কোন কমিউনিটির? ফার্সি বা পার্সি লিখে নে। পার্সি কমিউনিটি ছিল, পার্সি গোষ্ঠীর লোক ছিল। আমরা হিন্দু মুসলিম, তখন পার্সি। এবার এনার একটা বিখ্যাত নিউজ পেপার ছিল এই পার্সি কমিউনিটির লোকেদের জন্য। হ্যাঁ, নিউজ পেপারটা কি? রাষ্ট্রগফতার। রাষ্ট্র না, রাষ্ট্রগফতার নিউজ পেপার পত্রিকা। ওনার নিজের ব্যক্তিগত ছিল, উনি সম্পাদনা যা করতো। আচ্ছা ওনার একটা বিখ্যাত বই ছিল, মানে চাকরির পরীক্ষা একদম চুমু প্রশ্ন, অনেকে চেয়েছে, মানে অনেক পরীক্ষা এসছে। রাষ্ট্রগফতার, এটা একটা ওনার পত্রিকার নাম। তাহলে এবার যদি প্রশ্ন করে যে রাষ্ট্রগফতার পত্রিকাটি কে বের করে? দাদাভাই নৌরোজি। বেরই করে, প্রকাশই করে, এইভাবেই দেবে কোশ্চেনটা দিলে। আচ্ছা এবার পরের কোশ্চেন কি আছে? কি বললাম? বই। ওনার বিখ্যাত বইটা হচ্ছে
poverty in un-British British rule in India. Poverty in un-British rule in India. এটা একটা ওনার বই, ইন আন-ব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। আচ্ছা, এই গ্রন্থে উনি সর্বপ্রথমে একটা তত্ত্বের আলোচনা করেছিল বা থিওরির আলোচনা করেছিল, সেটা হচ্ছে ড্রেইন অফ ওয়েলথ। এটা লেখা বই ওনার। হ্যাঁ, ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের বহির্নির্গমন। শোনা আছে এগুলো? শোনা আছে? না থাকলে নাই, শুনি নাই। যে শুনছিস এগুলো ক্লাস 10-এ পড়িস নাই? 11-12 তোরা পড়িস নি? 11-12 ইতিহাস ছিল না তোদের? তোরা পড়িস নি এগুলি? বিপদে আছিস। একবার পুরোটাতে আলোচনা করি। প্রথম কংগ্রেস অধিবেশন কবে হলো? সভাপতিত্ব কে করলো? কোথায় হয়েছে? উনি ছিল প্রথম সভাপতি। শেষ। দ্বিতীয় অধিবেশন 86-তে হলো, কে করলো প্রিসাইড? কোথায় হলো? ওনাকে কি বলা হয়? ভারতের বৃদ্ধমানব বা গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। উনি কি ভারতের? আচ্ছা ঠিক আছে। উনি কোন কমিউনিটি ছিল? পার্সি কমিউনিটির। পার্সি কমিউনিটির জন্য ওনার পত্রিকার নাম কি ছিল? রাষ্ট্র গোফতার। রাষ্ট্র গোফতার কিভাবে মনে রাখবি? দাদাভাই নৌরোজির যদি ছবি দেখিস, ওনার যদি গোফ আছে, বড় বড় গোফ, বড় বড় গোফ আছে, গোফ দিয়ে গোফতার, রাষ্ট্র গোফতার হয়ে গেল, যেমন শেষ। এটা লিঙ্ক করে করে বললি যথেষ্ট। আচ্ছা, উনি বই লিখলো, বইটার নাম হচ্ছে প্রপার্টি ইন আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইয়ের মধ্যে উনি আলোচনা করলো ড্রেইন অফ ওয়েলথ বা সম্পদের বহির্গমন তত্ত্ব নিয়ে বা থিওরি নিয়ে। এটা কি বলছে? এটাই উনি দেখালো যে ব্রিটিশরা ভারত থেকে কত পরিমাণ সম্পদ তাদের নিজেদের দেশে নিয়ে গেছে। হ্যাঁ, সম্পদের বহির্গমন তত্ত্বের আলোচনা করেন, এটা ওনার থিওরি। এবার যদি কোয়েশ্চেন করেন ড্রেইন অফ ওয়েলথ থিওরিটি কে দিয়েছিল? দাদাভাই নৌরোজি। তার কোন বইতে দিয়েছিল? প্রপার্টি ইন আন-ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো দিয়ে দেবে, তার মধ্যে থেকে এটা চুজ করতে হবে। আচ্ছা, আর কি বলছিলাম? ওসব স্বপ্নে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস দিতে পারে, এটা এখনো পর্যন্ত দেয়নি, এটা এখনো পর্যন্ত দেয়নি, এর জন্য দিতে পারে। দাদাভাই নৌরোজি মোট 3 বার কংগ্রেসের সভাপতি হয়েছিল, মোট 3 বার। এটা দেয়নি, এটা দিতে পারে আগামী দিনে। মোট 3 বার হয়েছিল, সভাপতিত্ব করেন। ও আরেকটা জিনিস মনে বললো, এই দাদাভাই নৌরোজি প্রথম ভারতের প্রপার্টি লাইন আঁকেন। প্রপার্টি লাইন, প্রপার্টি লাইন মানে দারিদ্র রেখা। এই যে আমরা বিপিএল কার্ড পাই না, বিপিএল কার্ড কিভাবে মাপে যে কে ভাই দারিদ্র সীমার নিচে, কে দারিদ্র সীমার নিচে, কে বড়লোক, কে উপরে, এটা মাপে কিভাবে? বর্তমানে এখন এটা মাপা হয় ক্যালারি দিয়ে। ক্যালারি মানে কি? একটা শহরের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ, ধরে নিলাম শহরের জন্য 1200 ক্যালোরি এবং গ্রামের জন্য 1000 ক্যালোরি। যদি তুই কিনতে পারিস খাবার, মানে যেমন খাবার যেটা খেলে তুই 1000 ক্যালোরি পাবি, সেটা যদি তুই কিনতে পারিস তাহলে তুই দারিদ্র রেখার উপরে, আর যদি না কিনতে পারিস তাহলে তুই নিচে। এইভাবে দারিদ্র রেখাটা কাউন্ট করা হয়। এটা একটা ইনভিজিবল লাইন, এটা ইকোনমিক্সে পড়বো আমরা, ঠিক আছে? এইবার সর্বপ্রথম পরাধীন ভারতে দাদাভাই নৌরোজি দারিদ্র রেখা পরিমাপ করেছিল বা প্রপার্টি লাইন এঁকেছিল। দারিদ্র রেখা পরিমাপ করেছিল। আচ্ছা,
প্রথম জীবনে উনি একজন ব্রিটিশ অফিসারের ক্লার্ক ছিলেন। পরবর্তী জীবনে উনি নিজের ব্যবসা তৈরি করেন। কোয়েশ্চেন এটাও এসছে যে দাদাভাই নওরোজি তার কর্মজীবনে কি ছিল, মানে কি ওনার ব্যবসা ছিল, না ব্যবসাটাই আসবে। বোঝা গেছে? তাহলে কি বুঝবো স্যার? চলো, হয়ে গেছে তো সবার? আচ্ছা, আনহ্যাপি কার লেখা? আনহ্যাপি ইন্ডিয়া দাদাভাই নওরোজির লেখা। বাহ, তবা সব দাদাভাই নওরোজি বলে দিল না? কি সুন্দর। দেখ, 3 নাম্বার সেশন, 3 নাম্বার সেশন কবে হলো রে? 1887 তো? প্রথমটা কবে হলো? 85, দ্বিতীয়টা 86, তৃতীয়টা 87। প্রথমটা হলো বোম্বাই, দ্বিতীয়টা কলকাতায়, তৃতীয়টা কোথায় হচ্ছে দেখবো। 87-তে হলো তৃতীয় অধিবেশন। প্রিসাইড করলো কে? বদরুদ্দিন তৈয়াবজি সভাপতি ছিল। তৈয়াবজি কোথায় হয়েছে? মাদ্রাজ। আচ্ছা, শুরু করি এবার। কি বললাম? তৃতীয় অধিবেশন 87, সভাপতিত্ব করলো বদরুদ্দিন তৈয়াবজি, মাদ্রাজে। ওকে, এই বদরুদ্দিন তৈয়াবজি ছিল কি? প্রথম মুসলিম সভাপতি। কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে? তৈয়াবজি। প্রথম মুসলিম সভাপতি বদরুদ্দিন তৈয়াবজি। ঠিক আছে? পরেরটা এদিকে দেখ না ভাই, তোরা এরকম করিস কেন? আমার তো ভালো লাগে না। আচ্ছা, আমাকে একটা কথা বল, হিন্দু হয়েছে কে প্রেসিডেন্ট? কে হয়েছে? উমেশ চন্দ্র ব্যানার্জি হিন্দু হয়ে গেল। দাদাভাই নওরোজি পার্সি, উনিও হয়ে গেল, মুসলিমও হয়ে গেল। পড়ে থাকলো কে? খ্রিস্টান। একজন ইংরেজ দরকার, দাও 4 নম্বরে দিয়ে দাও ওনাকে। 4 নম্বর অধিবেশনের সভাপতিত্ব করলো জর্জ উল। ঠিক আছে? 88-তে কোথায় হয়েছে? এলাহাবাদ। অধিবেশন কোথায় হয়েছে? এলাহাবাদ। জয়গুরুর নাম নিয়ে চালিয়ে দাও একদম ক্যাসেট। সোনামণি আসবে, রেখো, দাঁড়াও, আসবে। জর্জ উল। আচ্ছা, এরপরে আর নাম্বার ফলো করতে হবে না, খালি সালটা আর কোথায় হয়েছে এটা ফলো করবো কাইন্ডলি একটু। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অধিবেশন যেটা আমাদের ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে সেটা হচ্ছে 1896। কবে? 1896। এটা 4 নম্বর। পরপর 4টে আলোচনা করেছি। 4টে সিগনিফিকেন্স আছে না নেই? আছে। ব্যাস, এবার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই। 1896 অধিবেশন কোথায় হলো? জয়গুরু, কলকাতা। হলো কলকাতায়। এটা ইম্পর্টেন্ট কেন? না, প্রথম বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়েছিল। ফার্স্ট বন্দে মাতরম। প্রথম বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়েছিল। কে গেয়েছিল? একজনই লোক, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কবে পেল? এটা একটু লিখে রাখতো সাইডে টুক করে। 1913-তে নোবেল পেয়েছে। 1913-তে প্রথম এশিয়ান ব্যক্তি যে নোবেল পেয়েছে,
প্রথম নন ব্রিটিশ পার্সন যে নোবেল পেয়েছে, ঠিক আছে? প্রথম ভারতীয় তো অবশ্যই, প্রথম বাঙালি তো অবশ্যই, ঠিক আছে? তাহলে 4 নম্বর অধিবেশনটা কি দেখলাম? 13। 1888-তে হলো, সভাপতিত্ব করলো জর্জ উল, প্রথম ব্রিটিশ সভাপতি, ফার্স্ট ব্রিটিশ বা ফার্স্ট নন ইন্ডিয়ান, তাই তো? তাহলে ঘাবড়ানোর কিছু আছে আর? কোথায় হয়েছে? এলাহাবাদে হয়েছে। দরকার নেই। 1896, ঠিক আছে, কোথায় হয়েছে অধিবেশন? কলকাতায়। এটা ইম্পর্টেন্ট কেন? প্রথম বন্দে মাতরম সঙ্গীত গাওয়া হয়েছিল। কে গিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল কত পেয়েছিল? 1913। ঠিক আছে, একবার একটু মুছে নি বোর্ডটা। বাবা কি গুঁড়ো উঠছে না? এই কাঠের গুঁড়ো উঠছে না? বাবা আচ্ছা, পরেরটা জয়গুরু দেখে নাও একটু। আরে 1901-এরটা তো দরকার আছে রে, একটু লিখে নে। 1901-এরটা কোথায় হলো? কলকাতাতেই হলো। এটা প্রথম কেন, মানে এটা ইম্পর্টেন্ট কেন? ইয়েস, এই 1901-এ প্রথম গান্ধীজি এসেছিল। প্রথম গান্ধীজি কংগ্রেসের এই সভাটা এসেছিল। 1885-তেই কিন্তু গান্ধীজি ছিল না। গান্ধী কবে ঢুকেছে? 1901-এ। গান্ধী নিয়ে আলোচনা করো। গান্ধী পুরো একদম ঠিকুজি কুষ্টি আলোচনা করে দেবো। গান্ধী পরে হবে, ঠিক আছে? গান্ধী প্রথম যোগদান করেন, গান্ধীজি প্রথম যোগদান করেন এই অধিবেশনে। ওসব পরে আলোচনা করবো, পরে আলোচনা করবো, পরে আলোচনা করবো। ওগুলো করবো। আচ্ছা, 1905-এ, ঠিক আছে, একটু ইম্পর্টেন্ট আছে। কে প্রিসাইড করলো? সভাপতি কে করলো? জি.কে গোখলে। কার রাজনৈতিক গুরু ছিল রে? কার রাজনৈতিক গুরু ছিল? কার রাজনৈতিক গুরু ছিল? দ্বিতীয় আকবরের রাজনৈতিক গুরু ছিল গোপাল কৃষ্ণ গোখলে। রাজা রামমোহন রায়। 1905-এ আলোচনা করছি, গোখলে হবে। 1905-এ কি হচ্ছিল বলতো তখন? 1905 তাই কে ছিল? কে ছিল ভাইসরয়টা? কে ছিল? আর হার্ডিঞ্জ। আচ্ছা। আর কার জন্য বাংলা ভঙ্গ হলো? কার জন্য? এর জন্যই বলি আগের দিনের পড়াগুলো একটু পড়ে। এইগুলো কিন্তু ধরা হচ্ছে পড়া। তোরা যে চিল্লাবি এতদিন পরে যে পড়া ধরে না, পড়া কিন্তু ধরা হচ্ছে। এই যে লর্ড কার্জনটা কিন্তু আগের দিনেরই পড়ানো। কই পারলি না কেন? তোরা যদি অতই পড়েছিস। গোপাল কৃষ্ণ গোখলে, মিস্টার গোপাল কৃষ্ণ গোখলে। আচ্ছা, এবার গোপাল কৃষ্ণ গোখলেতে একটু আসি। হ্যাঁ, বেনারসে হয়েছিল সভাটা। ওনার একটা বিখ্যাত কমেন্ট বা উক্তি আছে, ভালো বলেছে, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, গোপাল কৃষ্ণ গোখলে এটা বলেছে, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ঠিক আছে, ইন্ডিয়া হয়েছে। আচ্ছা,
এই কথাটা উনি বলেছে, কি বলেছে? হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো, অর্থাৎ বাংলা আজকে যা ভাবছে ভারত কালকে তাই ভাববে। ঠিক আছে, বাংলা আজকে যা ভাবছে ভারত আগামীকাল সেটা ভাববে। এটা গোপালকৃষ্ণ গোখলে বলেছেন। বলতো লক্ষ্মীর ভান্ডার কে চালু করে? ওই জায়গায় জ্ঞানটা অসম্পূর্ণ রয়ে গেল। এই বঙ্গভঙ্গের টাইমে লক্ষ্মীর ভান্ডার চালু করেছিল অন্যতম বাঙালি বিদুষী মহিলা, তার নাম হচ্ছে সরলা দেবী চৌধুরানী। ঠিক আছে, কোথায়? আচ্ছা, আচ্ছা ইনি কার রাজনৈতিক গুরু? গান্ধীজির। এনার রাজনৈতিক গুরু কে? আয় কোশ্চেন কি করবি, আয় দেখছি। পলিটিক্যাল টিচার, পিটি টিচার, হ্যাঁ পলিটিক্যাল টিচার কে? এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে। এর গুরু মানে গুরুর গুরু। হ্যাঁ, ইনি আবার কার গুরু ছিল? প্রথমে আসলো গান্ধীজি। গান্ধীজির গুরু হচ্ছে জিকে গোখলে। জিকে গোখলের গুরু হচ্ছে এমজি রানাডে। ব্যাস, ওকে চলো। আচ্ছা ইনি, এই যে ভদ্রলোক জিকে গোখলে, গোপালকৃষ্ণ গোখলে, 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বানিয়েছিল না বানায়নি? এমজি রানাডে, মহাদেব গোবিন্দ রানাডে 1905 সালে। গোখলের গুরুদেব এটা, গোখলে তো গান্ধীর গুরুদেব, আর গোখলের গুরুদেব হচ্ছে এমজি রানাডে। ইয়েস, লাইক দিলাম। 1905 সালে সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি বানিয়েছিল। সার্ভেন্টস না, সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে বানালো তাহলে? অফ ইন্ডিয়া সোসাইটি বানিয়েছে। ঠিক আছে, লিখে নাও। আচ্ছা, গোপাল কৃষ্ণ গোখলে কার গুরু ছিল? এটুকুনি, আরেকটু জেনে নি, আরেকটু অ্যাড করে নি। গুরু অফ গান্ধী অ্যান্ড জিন্না। শুধু গান্ধীর না, জিন্নারও গুরুদেব ছিল ইনি। হ্যাঁ, এর জন্য তো দুজনেই সফল হয়েছিল। জিন্না এদিকে পাকিস্তান নিয়ে বেরিয়ে গেল, গান্ধী এদিকে ইন্ডিয়া নিয়ে বেরিয়ে যেতে পারি টপকে দিয়েছিল। সে যাই হোক, উপরটা মুছলাম। হ্যাঁ, আচ্ছা 1907 দরকার নেই, ইম্পর্টেন্ট। কি মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে গঠিত হয়, ঢাকার নবাব সালিমুল্লাহ। তখন কিন্তু জিন্না যোগ দেয়নি মুসলিম লীগে, জিন্না আরো অনেক পরে যোগ দিয়েছিল। হলো পরপর আসছে না। 1907-এ সুরাট অধিবেশন হয়েছিল। সুরাট ইম্পর্টেন্ট, এটা স্টার দিয়ে রাখো, স্টার একদম মোটামুটির মধ্যে। 7-এ অধিবেশনটা কোথায় হয়েছে? সুরাটে। ঠিক আছে, সভাপতিত্ব কে করেছিল? রাসবিহারী ঘোষ। আচ্ছা, এখানে ঘোষ কার টাইটেল? রিজু ঘোষ। যাই হোক, হলো দেখি রিজু ভালো ঘোষ। এই রাসবিহারী ঘোষ উপস্থিত এখানে ছিলেন। এবার এই কারণে না, যাই হোক হলো, কংগ্রেসের মধ্যে দীর্ঘ অনেক দিন ধরে একটা নতুন ভার্সেস পুরনো একটা দ্বন্দ্ব চলছিল। নতুন ভার্সেস পুরনো দ্বন্দ্ব চলছিল। এর ভিত্তিতে সমগ্র কংগ্রেসের কার্যকালকে 3 ভাগে ভাগ করা হয়। একটু অন্যটা আলোচনা করে নিই, ঠিক আছে? সমগ্র কংগ্রেসের যে কার্যকাল 1885 থেকে 1947 যা যা করেছে, এই সমগ্র কার্যকালকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে 1800, এটা একটু সাইড করে লিখে না, 1885 থেকে 1905 পর্যন্ত।
1905 না 1907ই করে দেয়। 1907 পর্যন্ত নরম নরম বা মডারেট ফেজ, মডারেট ফেজ, ঠিক আছে। আর 1907 থেকে 16-17 অব্দি, 16ই লিখে রাখ কারণ লক্ষণ চুক্তি, হ্যাঁ 1916 বা 17 অব্দি এটা হচ্ছে এক্সট্রিমিস্ট ফেজ। এক্সট্রিমিস্ট ফেজ এবং এর পরবর্তী টাইমটা গান্ধিয়ান ফেজ। মানে কি হলো ব্যাপারটা, মানে কি, একটু ধোয়া ধোয়া লাগছে, একটু জড়িয়ে পাকিয়ে গেল তো। প্রথম দিকের মানে 1907-এর আগে অবধি কংগ্রেসের যারা নেতৃত্ব দিচ্ছিল তারা একটু নরম স্বভাবের ছিল, তাদের রীতিনীতি আলাদা ছিল, তারা ব্রিটিশদের কাছে চেয়ে চিনতে আদায় করবে, একটু দেন একটু দেন, আমাকে এটা দেন ওটা করে দেন, এরকম একটা ব্যাপার ছিল, ঠিক আছে। আর 1907-এর পরে যে নেতৃত্বরা আসলো তারা ছিল দেবেন না, দেবেন না, ঠিক আছে দেবেন না, কালকে বাড়ি উড়িয়ে দিচ্ছি, পরশু গাড়ি উড়িয়ে দিচ্ছি, তারপরে দিন আপনাকে উঠিয়ে নেবো, কিল করে দেবো, ডেথ করে দেবো, বোম মেরে দেবো, এই ধরনের সব ওদের মনোভাব ছিল, যে অ্যাক্টিভ একদম, কোনো চাওয়া চাই হবে না, দে দে, হ্যাঁ চরমপন্থী। 1907-এ মুসলাম এটা, হ্যাঁ আচ্ছা মনে করে লিখে দিস পরে। 1907-এ একটা বিরাট ঘটনা ঘটলো, দুটো ভাগ ঘটলো, একটা হচ্ছে চরমপন্থী এবং নরমপন্থী। চরমপন্থী আর নরমপন্থী বিভাজন ঘটলো কংগ্রেস। এটা শিওর শর্ট একটা কোশ্চেন, মানে পরীক্ষায় আসেই, যে কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস দুটি ভাগে বিভক্ত হয়ে যায়? উত্তর কি হবে? সুরাট অধিবেশনে। কত সালে হয়েছিল? 1907। সভাপতিত্ব কে করেছিল? রাসবিহারী ঘোষ। ঘোষ, ঠিক আছে। আচ্ছা এইবার পরবর্তীটা দেখে নি। 1911। আচ্ছা 1911 সালে কি হয়েছিল বল? বঙ্গভঙ্গ রদ হয়ে গেছিল। রদ। আচ্ছা কোথায় হয়েছিল এই সেশনটা? কলকাতায়। সবচেয়ে বেশি সেশন কলকাতাতেই হয়েছে। এবার সবকটা সেশন লিখিয়ে নিই, তারপর আমি এটা লিঙ্ক করে দিচ্ছি, ঠিক আছে। কলকাতা। আচ্ছা এটা ইম্পর্টেন্ট কেন? ফার্স্ট না 1911 হয় ভাই, তারা উঠে পটে নেই, আয়েগা লেডিস, আবি আয়েগা লেডিস। প্রথম জনগণ মন অধিনায়ক ভারত ভাগ্য বিধাতা, যাই হোক হলে এটা সময় না এখন, তো জাতীয় সঙ্গীতের একটা ব্যাপার আছে। আচ্ছা প্রথম জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছিল, হ্যাঁ কে গান করেছিল? সেই একই লোক, রবীন্দ্রনাথ ট্যাগর। আচ্ছা আমাকে একটা কথা বলতো, প্রথম বন্দে মাতরম কোন অধিবেশনে গাওয়া হয়েছে? কোন অধিবেশনে, কোথায় করা হয়েছিল অধিবেশনটা? জনগণ কোথায় হলো? আচ্ছা আরো বলে দিচ্ছি, দেখ গান্ধী প্রথম কোন অধিবেশনে এসছে? কলকাতার অধিবেশনে, ঠিক আছে। দাদাভাই নওরোজিও কলকাতার অধিবেশনে ছিল, ঠিক আছে। আর কিছু আছে? আরো হবে, দেখ এটা মুছে দিই একটু। ষোলো। এরপরের অধিবেশন কোনটা? 1916 অধিবেশন। কংগ্রেসের অধিবেশন কোন মাসে হতো? প্রত্যেক বছরই ডিসেম্বর মাসে হতো, ঠিক আছে। আচ্ছা এই সভার সভাপতিত্ব করেন হচ্ছে অম্বিকাচরণ মজুমদার। বলবো না, অম্বিকাচরণ
না পুরুষ এটা। এই পুরুষ মহিলা নেই নেই পেয়েছে না। অম্বিকাচরণ মজুমদার। কোথায় হয়েছিল? লখনৌ হয়েছিল, লখনৌ। হয়েছে। এই 1916 সালে স্বাক্ষরিত হলো লখনৌ চুক্তি। কি হলো? লখনৌ চুক্তি হলো স্বাক্ষরিত। কাদের কাদের মধ্যে হলো? লখনৌ চুক্তি স্বাক্ষরিত হলো কংগ্রেস প্লাস মুসলিম লীগ এবং চরমপন্থী প্লাস নরমপন্থী। মাথায় ঢুকলো না কিছু? ঝিঝির করছে তো? বলছি সোনামণি, ওয়েট করো। আমাকে একটা কথা বলতো, 1907-এ কংগ্রেস কি বিভাজিত হয়েছিল? ভাগাভাগি এসেছিল? চরমপন্থী নরমপন্থী ভাগাভাগি হয়েছিল? সুরাট স্প্লিট হয়েছিল? সেটাই আবার জুড়ে গেল 1916-তে গিয়ে। এই বোঝা গেছে না বোঝা যায়নি? কংগ্রেস একটা দল আছে, মুসলিম লীগ একটা দল আছে, দুটো আলাদা চলছিল। 1916-তে গিয়ে ওরা বললো আমরা একই সাথে এখন কাজ করবো, আমাদের উদ্দেশ্য একই, আমরা কেউ কারো বিরোধ করবো না। কোন চুক্তিতে? কত সালে? 16 ব্যাস, হ্যাঁ, এক হয়ে গেছে, মার্জ হয়ে যায়নি, উদ্দেশ্য এক করেছিল যে আমরা এই বিষয়ের উপরে কাজ করব। ওকে, চলো। বুঝলাম। হ্যাঁ, এই উদয়, মহিলা এসছে রে ভাই। তাহলে এবার বল, সুরাট স্প্লিটের সময় সভাপতি কে ছিল? কি রাসবিহারী ঘোষ? নট বোস। রাসবিহারী বোস কিন্তু নেতাজির রাজনৈতিক গুরু ছিল। রাসবিহারী বোস, এই রাসবিহারী বোস না চিত্তরঞ্জন দাস? রাসবিহারী বোস মূল ছিল, যদি ভুল নয়। চিত্তরঞ্জন দাস ছিল না? রাসবিহারী বোস কি করলো? যাই হোক, হলো, ব্রেনে চাপ দেওয়া যাচ্ছে না এখন। আচ্ছা, 1917 প্রিসাইড করলো কে? প্রিসাইড অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত, ঠিক আছে? কোথায় হয়েছে? কোথায়? কলকাতা। কলকাতা। লেখো, প্রথম মহিলা সভাপতি ওকে ওসকে উনি মাদ্রাজে হোম রুল লীগ চালিয়েছিল। হোম রুল লীগ, হোম মাদ্রাজে হোম রুল লীগ চালিয়েছিল। ঠিক আছে, চালিয়েছিল মানে কি? এটা একটা আন্দোলন। হোম রুল লীগ মানে আমাদের শাসন করার অধিকার আমাদের হাতেই দিতে হবে। ঠিক আছে, আমরাই আমাদের শাসন করব। আচ্ছা, ইনি এসেছিল কোথা থেকে? কোন বিদেশ? জায়গাটা কোথায়? কোশ্চেন তো আসতেই পারে। হ্যাঁ, আগে না, আয়ারল্যান্ড থেকে এসেছিল। ওকে, আর কি আছে? ওনার দুটো পত্রিকা আছে, নিউ ইন্ডিয়া আর কমনওয়েলথ। আর কি ওয়েলথ পত্রিকা, এই দুটো যে পত্রিকা। হ্যাঁ, নিউ ইন্ডিয়া পত্রিকা, কমনওয়েলথ পত্রিকা। আয়ারল্যান্ডের রাজধানী
ডেনমার্কের তো কোপেনহাগেন। কোপেনহেগেন। আয়ারল্যান্ডের রাজধানী কি? আয়ারল্যান্ডের ক্যাপিটাল দেখতো না কি বলছে? দুবলিন। হ্যাঁ দুবলিন। হই আচ্ছা দুবলিন নয়। ক্যাপিটাল অফ আয়ারল্যান্ড। Dublin is the capital of Ireland. ডাবলিন ডাবলিন। তাহলে দুবলিন আর ডাবলিন একই। একই দুবাই। ডাবলিন ডাবলিন। ওনার অ্যানি বেসান্ট পরিচালনা করতো এই পত্রিকা দুটো। এই এত কার্যকালের মধ্যে মহাত্মা গান্ধী কিন্তু আসলো না। আসলো? মহাত্মা গান্ধী আসেনি, তার কারণ হচ্ছে মহাত্মা গান্ধী ওয়ান অ্যান্ড অনলি একটাই অধিবেশনে সভাপতিত্ব করেছিল, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাজারে বেলের দাম নাকি শুনলাম 24 টাকা। বেলের দাম নাকি 24 টাকা। জানিস তোরা কিছু? জানিস না? তাহলে জান, অসুবিধা কি আছে? 1924 সালে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল। হয়েছে? 24 খ্রিস্টাব্দে বেলগাঁও অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিল। এবার যদি প্রশ্ন করে যে মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিল, কত সালে হয়েছিল, ব্যাস বেলের দাম কত, 24 টাকা। এই জন্যই বললাম কথাটা। না 1924 টাকা অনেক কম হয়েছে। অনেক দাম, অত দাম 1924 টাকা একটা বেলের দাম। এ পাকিস্তানে গেলে পাকিস্তান একটা বেলের দাম 1924 টাকা। এই ইন্ডিয়া এটা। হয়েছে এই অ্যানিমেশন মুজবো রে। বলেছিল না কেন তোর বলা হবে না? আচ্ছা অতক্ষণ দেখা যাচ্ছে ওর থেকে দেখছি এই উদয় মহিলা এসছে। 1925 কে সভাপতিত্ব করলো? সরোজিনী নাইডু। কে করলো? কোথাকার অধিবেশনে? কানপুর। এবার এক নজরে সরোজিনী নাইডু। অনেকগুলো সাল পড়াচ্ছি। পড়ছি না তো, ওগুলো ইম্পর্টেন্ট না তো, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো। যেগুলো দরকারি এগুলো করা আছে, বেকার পড়ে কি লাভ? বানপুর লাগছে না। এই চলো 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 শুরু করি আবার। আচ্ছা সরোজিনী নাইডু, হ্যাঁ এই আটকা আস্তে ওয়েট, চলে এসছি আবার ভিডিওতে ফিরে। তোমরা দেখছো জিকে ফাউন্ডেশন বাংলা, আর আজকে আমাদের ক্লাস চলছে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। আমরা অর্ধেক অবধি চলে এসেছি। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব ইয়ো। আর কিছু বলে? সামনে কিভাবে আছে, কিসের কিছুরই না। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, ভালো করে দাও। সাবার কে সামনে কে পি আছে। আচ্ছা স্যার একটু দেখবেন স্যার। সরোজিনী নাইডু উনি প্রথম ভারতীয় সভাপতি, প্রথম ভারতীয় মহিলা সভাপতি। প্রশ্ন, কংগ্রেসের প্রথম সভাপতি কে? প্রথম সভাপতি কে? উমেশ চন্দ্র ব্যানার্জি। প্রথম মুসলিম সভাপতি কে? বদরুদ্দিন তৈয়বজি। প্রথম অভারতীয় সভাপতি কে? জর্জ উল। প্রথম মহিলা সভাপতি কে? অ্যানি বেসান্ত। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে? সরোজিনী নাইডু। ওকে চলে আসো। ওনাকে কি বলা হয়? ভারতের বুলবুল।
অথবা নাইট অ্যাঙ্গেল। ভারতের নাইট অ্যাঙ্গেলও বলা হয়, ঠিক আছে, ইন্ডিয়ান নাইট অ্যাঙ্গেলও বলা হয় ওনাকে। পিআইকিউ, হ্যাঁ ভাই এগুলো পিআইকিউ কিন্তু, হ্যাঁ এগুলোকে এলাবেলাভাবে নিও না। প্রত্যেকে একটা বই কেনো, বইটার নাম হচ্ছে পিনাকেল, বা পিনাকেলটা কিনলে বেস্ট। তার কারণ হচ্ছে পিনাকেলের না লুসেন্ট ডেসক্রিপ্টেড, পিনাকেল হচ্ছে অবজেক্টিভ বই। পিনাকেলের চ্যাপ্টার অনুযায়ী ভাগ, আমি পিআইকিউর কথা বলেছি, চ্যাপ্টার অনুযায়ী ভাগ করা আছে এবং চ্যাপ্টারগুলোকে টপিক ওয়াইজ ভাগ করা আছে। যেমন দেখা গেলো মিডিয়েভাল হিস্ট্রি, দাস বংশ, খলজি বংশ, তুগলক বংশ, লোদি বংশ, সৈয়দ বংশ গেল 400 টাকা, 400 থেকে 450 টাকা, কিন্তু বইটা ভালো, ফুল রেকমেন্ডেশন, ফুল রেকমেন্ডেশন, বইটা ভালো। কি বই? অঙ্ক বই, লাইক দিলাম সুবীর দাসের অঙ্ক বই। তবে ওই বই এমনও অনেক লোক আছে যারা বহুবার করে রেখেছে, ওটা বেসিকের জন্য ভালো, একই ধরনের অঙ্ক বহুবার করে দেওয়া। তবে তোর যদি অ্যাডভান্স লেভেলের অঙ্ক শিক্ষা লাগে তাহলে পরে তোকে কিনতে হবে কিরণ অথবা পিনাকেল। মানে এখন এসএসসি লেভেল অবধি এই দুটো বই সবচেয়ে ভালো, কিরণ আর হচ্ছে পিনাকেল, এই বই দুটো ভালো, সব ক্ষেত্রে ভালো মোটামুটি। আচ্ছা এদিকে আসি, আচ্ছা স্বাধীন ভারতের, এই স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিল, প্রথম মহিলা রাজ্যপাল। প্রথম মহিলা রাজ্যপাল কোথাকার? উত্তরপ্রদেশ, ঠিক আছে। ওনার একটা বই আছে, বুক, কার বুক? আচ্ছা, দ্য গোল্ডেন থ্রেশহোল্ড। কি নাম? গোল্ডেন থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড, দ্য বার্ড অফ টাইম। হ্যাঁ, স্ট্যাটিক জিও কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ ঠিক আছে। দ্য গিফট অফ ইন্ডিয়া, তিনটে বই অনেক ইম্পর্টেন্ট মোটামুটির মধ্যে, ঠিক আছে। ইন্ডিয়া, দ্য বার্ড অফ টাইম আর গিফট অফ ইন্ডিয়া। ঝমঝম করে লিখে নাও, ঝমঝম করে লিখে নাও। আচ্ছা আচ্ছা, চুপ 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 চুপ, এই আস্তে আস্তে, আর অল্প অল্প একটা সেশন আছে, শেষ করি, তারপর না হয় ব্রেক নেবো খানি একটু 15 মিনিটের। মুছে দিলাম, হ্যাঁ এই 1929-এর প্রিসাইড কে করেছিল? দেখ এসব বকতে থাকলে পরে ব্রেনের বাইরে চলে যায়, পড়াটা কিছু ঢুকবে না, তখন পরে লিঙ্ক হারা যায়, হ্যাঁ কি হইলো, আরে ভুলে গেছি। ওইভাবে হয় না, না একটা ডিসিপ্লিন লাগে, একটা সবকিছু ডিসিপ্লিন দরকার হয়। 1929-এর কংগ্রেসের অধিবেশন সভাপতিত্ব কে করলো? কোথায় হয়েছে? করাচি বা লাহোর, লাহোর বা করাচি, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা এইটা ইম্পর্টেন্ট কেন? এইটায় প্রথমবার, কি বললাম, প্রথমবার পূর্ণ স্বরাজের ঘোষণা করা ছিল, পূর্ণ স্বরাজ, পূর্ণ স্বরাজের দাবি করা হয়েছিল। পূর্ণ স্বরাজটা মানে কি? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, আমাদের পুরো স্বাধীনতা চাই। আচ্ছা হ্যাঁ, পূর্ণ স্বরাজের দাবি করা হয়। আচ্ছা একটা কথা বল, আমাদের প্রজাতন্ত্র দিবস কবে? 26 জান।
প্রজাতন্ত্র দিবস কেন পালিত হয়? কারণ আমাদের সংবিধান সংবিধান কার্যকর হয়েছিল। সংবিধান তো তৈরি হয়ে গেছিল 26শে নভেম্বর হ্যাঁ 26 নভেম্বর 1949 1949 হ্যাঁ মানে এই দিন রচনা হয়। না, এই দিন রেডি হয়ে গেছিল, ফাইনাল রেডি হয়ে গেছিল, একদম রেডি হয়ে গেছিল। এর জন্য 26শে নভেম্বর হচ্ছে সংবিধান দিবস আমাদের। তাহলে এই দিনই তো প্রজাতন্ত্র দিবসটা করতে পারতো। 26 জানুয়ারি হঠাৎ কি প্রয়োজনীয়তা আসলো? সংশোধন করেছিল 2 মাস পর 2 মাস ওয়েট করালো কেন ভারতে? না, 3 মাস পর এবার দেখ, সংশোধন করেছিল। এই 1929-এর কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহেরু বলল আমরা এবার পূর্ণ স্বরাজ চাই। কি চাই? পূর্ণ স্বরাজ। এবার ডিসেম্বর মাসে হচ্ছে, এবার বলল পরের মাসে 26শে জানুয়ারির মধ্যে 26শে জানুয়ারির মধ্যে আমরা স্বাধীনতা করে দেবো, দেশ স্বাধীন করে দেবো। এবার 26শে জানুয়ারি এসছে, রাভি নদীর তীরে, কোন নদীর তীরে? রাভি নদীর তীরে। রাভি নদীর তীরে পতাকা টতাকা তুলে প্রথম স্বাধীনতা দিবস পালন টালন হয়ে গেল। ঠিক আছে, কবে হয়েছে? 26শে জানুয়ারি। কিন্তু 26শে জানুয়ারি 1930 সালে কি দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, হয় না। এবার যাই হোক, চেষ্টা তো করছে একটু স্বাধীনতা দিন করার। এর জন্য এই ডেটটাকে মনে রাখার জন্য 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। বুঝা গেল? এই হচ্ছে ব্যাপার। আর লাস্ট 1946 মিরাটে হয়েছিল। মিরাট ভয় পেয়ে গেছে অত দূর তো আর অত দূর চলে গেছি তো তাই হ্যাঁ, মাঝখানে অত ইম্পর্টেন্ট নেই। মিরাট কে প্রিসাইড করেছিল? এটা ইম্পর্টেন্ট আছে। জে.বি. কৃপলানি। পুরো নাম মনে রাখার দরকার নেই, জীবন দাস ভগবান দাস কৃপলানি। জে.বি. কৃপলানি। ক্রিপলানি তাই তো জে.বি. কৃপলানি। হ্যাঁ, এই অবধি হয়ে গেল হচ্ছে কংগ্রেসের মোস্ট ইম্পর্টেন্ট সেশন কটা কমপ্লিট। দরকারই নেই, আমি বলছি তো পরীক্ষার হলো জে.বি. কৃপলানি দেবে। দেশ স্বাধীন হয়ে গেছে। কি দেশ স্বাধীন হয়ে গেছে? গান্ধী এসছে, এখনো দেশ স্বাধীন হয়ে গেছে। না হলে 1947 চলে যায়। একবার ঘুরিয়ে দেখালাম খালি একটু। এর আগে যেমন ভাইসরয় দিয়ে একবার ঘুরিয়ে দেখিয়েছিলাম স্বাধীনতাতে, গিয়েও আসছি না, গিয়েও ফেরত চলে আসছি। কংগ্রেসের সেশন কটা শেষ করলাম এবার, মানে কংগ্রেসটা মোটামুটি ওভারঅল হলো। আচ্ছা, আচ্ছা আচ্ছা এইবার একজন লোকের সম্পর্কে একটু জেনে নেব। না, গান্ধীজি তো গান্ধীজি ফাইনাল জিনিস। ওনার নাম হচ্ছে বাল গঙ্গাধর কি আবিষ্কার করেছিল তো কি বাল গঙ্গাধর তিলক কি আবিষ্কার করেছিল? উনি আবিষ্কার করে কেন? উনি কি বিজ্ঞানী ছিল নাকি? ও বলছে একটা আবিষ্কার করেছিল বাল গঙ্গাধর তিলক। আবিষ্কার করেছিল বলে কি উল্টা কথা বলছে। বালগঙ্গাধর তিলক আসতে বলে কি বলতে বলেছিল ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি, ঠিক আছে, মনে করা আছে। মজা পেলাম না মজা পাবি না, এত ভালো একটা জিনিস দেখলো, কোথাটা ভুলে গেলাম, এটা খাতা তোলা নেই। আচ্ছা, বাল গঙ্গাধর তিলকের উপাধি বা ডাকনাম যেটা, যেমন গান্ধীজির হচ্ছে বাপুজি, আরে কি সুভাষ- পেটে আসে মুখে আসছে না। সুভাষচন্দ্র বসু, নেতাজি, বাগা বাগা টাইপের। বাঘাযতীন, বাগা একটু মানে স্ট্রং ওয়েট, তারপর হচ্ছে জওহরলাল নেহরুর হচ্ছে পণ্ডিতজি, তারপর হচ্ছে বল্লভভাই প্যাটেলের সর্দারজি। ঠিক আছে, এরা তাহলে এনার উপাধি কি ছিল? এনার উপাধি ছিল লোকমান্য। লোকমান্য। ইনি দুটো নিউজ পেপার বের করেছিলেন, দুটো নিউজ পেপার ইম্পর্টেন্ট PYQ কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে মারাঠা আর একটা হচ্ছে কেসরি। মারাঠা আর কেসরি। মারাঠাটা কোন ভাষায় বলতো? কোন ভাষায় লেখা হতো এই সংবাদপত্রটা? না, ইংলিশ। হ্যাঁ, সংবাদপত্র, ম্যাগাজিন আর কি, ওই হলো। আচ্ছা, কেসরি কোন ভাষায় লেখা হতো? না,
মারাঠি। উনি শিবাজি মহোৎসব চালু করেছে। শিবাজি, শিবাজি প্লাস গণপতি। গণপতি উৎসব চালু করেছিল। শিবাজি উৎসব আর গণপতি উৎসব, শিবাজি উৎসব আর গণপতি উৎসব চালু করেছিল, ঠিক আছে। আচ্ছা, ওনার একটা বিখ্যাত কমেন্ট, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছিল এটা? বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, উনি ভারতীয় অ্যাক্টিভিস্ট মুভমেন্টের অন্যতম ভালো নেতা ছিল, ঠিক আছে। এই বাল গঙ্গাধর তিলক সম্ভবত শিবাজি আর কি গণপতি। আচ্ছা, বাল গঙ্গাধর তিলক তো 1 মিনিট দাঁড়া। হ্যাঁ, এই হয়েছে, শুরু করছি। এই বাল গঙ্গাধর তিলক, আচ্ছা, হোম রুল লীগের নেতৃত্ব কে দিয়েছিল? হোম রুল লীগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? অ্যানিবেশন। উনি কোথায় দিয়েছিল? মাদ্রাজে দিয়েছিল। আর ইনি দিয়েছিল হোম রুল লীগ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল ইনি পুনেতে। হ্যাঁ হ্যাঁ, ইনি মানে দেশাত ফেলিয়ে দিয়েছিল একদম ব্রিটিশদের মধ্যে। শেষে ওনার লাঠির আঘাতে মৃত্যু হয়েছিল। এই আন্দোলন করতে করতে লাঠির আঘাতেই মরে গেছিল উনি, পুলিশের লাঠির আঘাতে মরে গেছিল। আচ্ছা, এই বাল গঙ্গাধর তিলককে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলে। কি বলে? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট। এর বাংলা মানেটা শুনবি? ভারতীয় অশান্তির জনক। ভারতীয় অশান্তির জনক, জানিস এটা সায়নী? হ্যাঁ, কে বলেছিল? হ্যাঁ, ভারতীয় অশান্তির জনক কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে। কে বলেছিল? কে বলেছিল? কে বলেছিল? কে বলেছিল? কদিন আগে কি গেল? গতকালে কি গেল? ভ্যালেন্টাইন চিরল। কে বলেছিল? আচ্ছা, এই অবধি 1 সেকেন্ড স্যার, জানি অনেক কিছু বাদ গেল, আবার অনেক কিছু আলোচনাও হলো। কংগ্রেস মোটামুটি এতটা পড়লেই যথেষ্ট বলে আমার মনে হয়। আরও অনেক হয়তো বাদ গেছে, তবে সেগুলো অন্য কোনো, একবারে তো হয়ে ওঠে না, সব কিছু মাথায়ও আসে না, আর সব কিছু পড়ানো সম্ভব হয়ে ওঠে না। তো কংগ্রেস এই অবধি কমপ্লিট থাকবে। আর এরপরে ভিডিওতে আমরা গান্ধী সম্পর্কে আলোচনা করবো, মানে গান্ধী থেকে একদম কমপ্লিট পুরো, ঠিক আছে। লাস্ট ওটা লেকচার হবে। তাহলে আজকের ক্লাসে অবধি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড নাইট বন্ধুরা।